একটা মানুষ স্মোকিংয়ে অ্যাডিক্টেড হয় কেন? তো স্মোক করলে আপনারা জানেন নিকোটিন সেবন করেন এবং সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। আমি বেসিক লেভেলে যাচ্ছি না। তো এটাতে তাদের মেন একটা প্রবলেম যেটা হয় স্ট্রেস রিলিভার। পেশেন্ট ক্যান ফিল সামথিং গুড। আদৌ হয়? Only 6 countries cover 66% TB burden. ইন্ডিয়া, চায়না, পাকিস্তান। বিশ্বকে আর কোথাও যেতে হয় না। ভারতবর্ষ 25% টিবি বার্ডেন ডিল করে। 24 lakhs নিউ কেসেস পার ইয়ার। 2023 ডাটা দিচ্ছি। ধরুন 100টা ওয়ার্ল্ডের লোককে আপনি সিলেক্ট করলেন। মৃত্যুর কারণ নাম্বার 1 কার্ডিয়াক কজ, হার্ট কজ। কজন? 33 জন। নাম্বার 2 ক্যান্সার 20%। 100 জনের মধ্যে 20 জন। এভরি ওয়ান of 5 people suffering from cancer and their death. 5 জন যারা মরছে তাদের মধ্যে একজনের ক্যান্সারের জন্য মৃত্যু হচ্ছে। 5টা লোক যারা ওয়ার্ল্ডে মরছে। থার্ডে হাঁপানি, শ্বাসকষ্ট। সার্টেনলি 2023 সালে একটি ডাটা র্যান্ডামলি করা হয়েছিল এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে। তো বেশ কিছু শহরকে পার্টিকুলার টাইম, ইউনিফর্ম টাইম সিলেক্ট করে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে মাত্রাটা এসেছিল, তার দূষণের মাত্রাটা যে ডাটা বেরিয়েছিল, আমি ওই ডাটা দেখে ভয় পেয়েছিলাম। সেটা যদি আমি শেয়ার করতে চাই, কোনো ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে নয়, জাস্ট জেনে রাখার জন্য। ওই সময় ওই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রায় যারা ওই বায়ুমণ্ডলের মধ্যে থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, যে ক্ষতিকারক দূষিত পদার্থ তাদের শরীরে প্রবেশ করেছে, সেটা 15টি সিগারেট স্মোকিংয়ের সমান। এই জিনিসটাতে আমরা বেসিক্যালি যে পেশেন্টসরা আমার কাছে যখন নতুন কোনো পেশেন্ট আসেন বা যখনই আসেন, আমি ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে অ্যানালিসিস করি। মেজরিটি ক্ষেত্রে যেটা হয়, এটাকে ধরে তারা ওয়েল শেক করেন উপর নিচ এবং এটাকে ডিরেক্ট দুটো ঠোঁটের মাঝখানে নিয়ে যেরকম দেখানো হয় ওপরে প্রেস করেন। শুধু এই পদ্ধতিটা সিঙ্গল মোস্ট কারণ রুগীর রোগ কন্ট্রোল বা ঠিক না হওয়ার। অ্যাবসলিউটলি রং টেকনিক। আপনি অবাক হবেন না, এখন যেরকম শহরাঞ্চলে আপনি চিমনি দেখতে পান, সেরকম আপনি আপনার পার্শ্ববর্তী এলাকায় এয়ার পিউরিফায়ারের চিমনি দেখবেন। গো টু সোশ্যাল মিডিয়া, সার্চ বিগেস্ট এয়ার পিউরিফায়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইউ উইল বি শকড টু লার্ন। বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজকে যিনি গেস্ট, তাকে আপনারা এই বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেলে আরও 2বার দেখেছেন বিগত দিনে। যেখানে লাস্ট এপিসোডে যেটা আমরা কভার করেছিলাম, সেখানে আমরা ধূমপান, লাংস এবং নানা রকম সমস্যা নিয়ে, শারীরিক শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ভিডিওটা অনেকটা লেন্থি হওয়ার কারণে আমরা ওই এপিসোডটাকে 2টি ভাগে ভাগ করেছি, যারা আজকে সেকেন্ড পার্ট বলতে পারেন। এবং এই এপিসোডে আমরা ধূমপানের টপিক তো অবশ্যই থাকছে, সঙ্গে থাকছে পরিবেশ দূষণের প্রভাবে কী কী ক্ষতি হচ্ছে, সেখানে মাস্ক পরা কতটা জরুরি। এবং এই পডকাস্টের শেষে একটা টপিক রয়েছে, যেখানে পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে, সেখান থেকে আমরা কীভাবে নিজেদের বাঁচাতে পারি। তো অবশ্যই আশা রাখবো যে আপনারা সবাই পডকাস্টটা শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু তথ্য জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে পডকাস্টটা শুরু করি। লাস্ট এপিসোডে আমরা ধূমপান নিয়ে কিছুক্ষণ কথা বলছিলাম এবং খুব ভয়ঙ্কর তথ্য আপনি শেয়ার করলেন। এবার আমি আরেকটা বিষয় যেটা জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে ধূমপান প্রতিরোধের জন্য টিভি সিরিয়ালে প্রচুর অ্যাড থাকে, মানে টিভি বা ইউটিউবে, এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর রকম, মানে নানা রকম ব্র্যান্ড থেকে আপনি এটা ইউজ করুন, ধূমপান প্রতিরোধ হবে, এটা করুন। তো আমার বক্তব্য যে ধূমপান প্রতিরোধ করার জন্য কি ওই প্রোডাক্টগুলো আদৌ কার্যকর? আদারওয়াইজ ন্যাচারাল ওয়েতে আমি কীভাবে ধূমপান থেকে বাঁচতে পারি? মানে যেহেতু ধূমপান একটা বড় কারণ, মানে অলরেডি যারা অ্যাডিক্টেড, আপনি এই বিষয়ে জানতে চাইছেন। অ্যাডিক্টেড যদি হয়ে যায়, তাহলে তাকে তার নর্মাল নন স্মোকিং লাইফস্টাইলে ফিরিয়ে আনা কীভাবে সম্ভব? তো আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে কথা বলেন, আমি ওগুলোর ব্যাপারে খুব একটা অবগত নই। তো স্মোকিং সিজেশন, এটা প্রত্যেকটা পালমোনোলজিস্টের তাদের পঠন পাঠনের একটা ইন্টিগ্রেটেড পার্ট। কারণ ওই আলটিমেটলি স্মোকিং রিলেটেড বিভিন্ন রকম রোগের জন্যই আমাদের চেষ্টা থাকে মানুষকে সেবা দেওয়ার। তো সেক্ষেত্রে একটি টার্ম তো সবাই আপনারা জানেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। অতএব স্মোকার্স তৈরি হওয়ার আগে থেকে যদি সেইটা আটকানো যায় বেটার। এবং প্রথমে আমাদেরকে রাখতে হবে যে মাথায়, যে যারা স্মোকার্স হয়ে গেছেন, যাদের রোগ এস্টাবলিশড হয়ে গেছে বা এখনও যাদের রোগ হয়নি বাট তারা রিস্ক জোনে আছেন, খুব ভালো এবং উপযুক্ত সময় দিয়ে তাদের কাউন্সেলিং, এবং এই সিস্টেমটাকে বলা হয় স্মোকিং সিজেশন। তো আমরা খুব সাকসেসফুলি স্মোকিং সিজেশন ক্লিনিক চালাই এবং তার রেজাল্ট
প্লাস মাইনাস যতটা ভালো হওয়া উচিত ততটা নয়, কারণ ওখানে আমাদের আরও পরিশ্রম করতে হবে, আমাদেরকে আরও মানুষজনের কাছে পৌঁছতে হবে। তো এই স্মোকিং সেশন ক্লিনিকে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে যে পেশেন্ট, যে অ্যাকচুয়ালি স্মোকার, তার কাউন্সেলিং, সে নিজে কি চাইছে। ইফ দ্য পারসন ইজ ফুললি কমিটেড এবং সে হয়তো রোগে এমনভাবে ভুগছে বা সে অনুতপ্ত, ছাড়তে চাইছে বাট পারছে না, দিস আর রিয়েল সিনারিওস, তো তাদেরকে আমাদের হেল্প করাটা অবশ্যই উচিত। একদম। ফার্স্টে পেশেন্টকে কমিটেড হতে হবে। তো কমিটেড হওয়ার পরে আমাদেরকে বুঝতে হবে যে তার কোন জায়গায় প্রবলেম হচ্ছে। একটা মানুষ স্মোকিংয়ে অ্যাডিক্টেড হয় কেন? তো স্মোক করলে আপনারা জানেন নিকোটিন সেবন করেন এবং সেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে। আমি বেসিক লেভেলে যাচ্ছি না। তো এটাতে তাদের মেন একটা প্রবলেম যেটা হয় স্ট্রেস রিলিভার, স্ট্রেস বাস্টার। আদৌ হয়? নো, বাট পেশেন্ট ক্যান ফিল সামথিং গুড। তো এটা খুব রিলেটিভ, এটা খুব রিলেটিভ। চেন স্মোকারদের ক্ষেত্রে ভাবুন, তাদের হয়তো অল্প সংখ্যক সিগারেটে হয় না, আবার কারোর থাকে সারাদিনে 2 বা 3টে। সো ইট ইজ এগেন হেটারোজেনাস, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আচ্ছা। But the common thing is that whenever a person is smoking, his central nervous system, certain areas are being stimulated. That's why ওই স্টিমুলাসটা পাওয়ার জন্য ক্রমাগত এই ট্র্যাপে পড়ে যাচ্ছে এবং ট্র্যাপটি হয়ে যাচ্ছে। তো দিস ইজ আ কাইন্ড অফ ভিসিয়াস সাইকেল। তো এখান থেকে যদি তাকে বের করতে হয় তাহলে তাকে কাউন্সেলিং করতে হবে, তাকে এর কুফল বোঝাতে হবে এবং এখান থেকে বেরিয়ে আসা সম্ভব সেটার সাকসেসফুল হিস্ট্রি তাকে জানাতে হবে এবং তাকে ট্রাই করতে হবে উইথ সার্টেন অ্যাভেলেবল মেডিকেশনস। মডার্ন ডেতে আমাদের শাস্ত্রে এবং বর্তমান বিশ্বে যে থেরাপি এবং তার রিলেটেড যে মেডিসিনসগুলো অ্যাভেলেবেল, ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক, এই জিনিসটাকে বলা হয় NRT, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি। কি থাকে, আমরা পেশেন্টকে এই সেন্সটা দিই যে আপনি স্মোকিংটাকে বন্ধ করুন, বাট আপনার যে কারণের জন্য আপনি স্মোক করতেন আমরা চেষ্টা করছি অন্য উপায়ে আপনার সেই ফিলিংটা আসতে দেওয়ার। তো এক্ষেত্রে কিছু প্রিপারেশনস থাকে, তো প্যাচ থাকে একটা স্টিকারের মতো, সেখানে কিছু পরিমাণে কিছু মেডিসিনস থাকে যেগুলো আপনার বডির একটা সার্টেন পার্টে আপনি দিয়ে দিলেন, ওখান থেকে কনস্ট্যান্ট অ্যামাউন্টে সার্টেন ইন্টারভেলে কিছু কেমিক্যাল রিলিজ হয় যেগুলো পেশেন্টকে ওই সেন্স করে। অনেকে কিন্তু স্মোকিংয়ে যে রকম উপাদানই হোক না কেন, তার স্মেল, তার স্মোকের যে প্যাটার্ন, এগুলোতেও তারা কিন্তু খুব রিলিফড হয় বা তারা মনে করে যে দে আর সাইকোলজিক্যালি মোটিভেটেড। সো এটা একটা স্মোকিং থেকে কোন মানুষটা কিভাবে ওখান থেকে কী কী তার এনজয়মেন্ট বা স্টিমুলাস খুঁজে পাবে, এটা ভ্যারিয়েবল। একদম কিছু ট্যাবলেট ফর্মে, চুইং গাম ফর্মে কিছু থাকে। মেইন থিং ইজ দ্যাট এটা যদি ফার্মাকোথেরাপির মধ্যে ধরেন, নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপির মধ্যে, এটা সার্টেন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। আমরা কারেন্টলি কিছু পেশেন্টসে করছি, সাকসেসফুল রেজাল্ট পাচ্ছি। তো এটা ডিপেন্ড করে, তার আগে তার প্রপার হিস্ট্রি নিতে হবে। এজ, সে দিনে কটা করে খেত, ক্লিয়ার কাট ডিস্টিংশন হচ্ছে 20টার কম না 20টার বেশি, এবং সেক্ষেত্রে 20টা বিড়ি বা 20টা সিগারেট, যদিও ক্ষতিকারক মাত্রাটা ডিফার করে। তো 20টার কম যে খেত তার অবভিয়াসলি কম ডোজ লাগবে, 20টার বেশি যে খেত তার বেশি ডোজ লাগবে। মেইন চ্যালেঞ্জ ইজ দ্যাট ফার্স্ট ইনিশিয়াল ফেজ, কারণ প্রথম দিকে যে ক্রেভিং, যে আকাঙ্ক্ষাটা থাকে, এই ফেজটা হচ্ছে সব থেকে চ্যালেঞ্জিং। যে কোনো কাজের প্রথমে আপনি যখন শুরু করতে যাবেন তখন সেটাকে হিমালয়ের মতনই মনে হবে, ঠিক হিমালয় বা এভারেস্টও আপনি একবারে উঠতে পারবেন। So, but the thing is that you must face it. To solve the problem, the ideal thing is that face it. তো সেক্ষেত্রে সেই ট্রিটমেন্টের ডোজিং আমরা করি, তখন পেশেন্টকে আমরা বলি যে আপনার যেরকম প্রবলেম হবে আপনারা জানাবেন। এটাতে একটু পেশেন্টকে ধৈর্য ধরতে হয়, তার বাড়ির লোককেও ধৈর্য ধরতে হয়। রেজাল্ট একটু লং ডিউরেশন বাট ফ্যান্টাস্টিক রেজাল্ট। যে কটি পেশেন্টকে এই থেরাপির মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে পেরেছি নন স্মোকার গ্রুপে, দে আর ডুইং ওয়েল। বাট এগেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট ইজ ভার্বাল কমিউনিকেশন, ভার্বাল কাউন্সেলিং বাই
ট্রিটিং ফিজিশিয়ান। তো এক্ষেত্রে আমি আমার পেশেন্টদের ক্ষেত্রে বলতে পারি শুধু ভার্বাল কমিউনিকেশনে আমার অনেক পেশেন্ট বর্তমানে তারা কমপ্লিটলি স্মোকিং কুইট করতে পেরেছেন। এখানে সব থেকে বাজে যেটা জিনিস হচ্ছে ডাক্তারবাবু আমরা সংখ্যাটা কমিয়েছি, এটাও একটা মিথ, এটা কোনো ভালো ফ্যাক্ট নয়। সংখ্যাটা আপনার ড্যামেজকে খুব স্পিড বাড়িয়ে দেবে, আপনার ভেতরের ড্যামেজ প্রোগ্রেশনের স্পিডটা বাড়াবে, কিন্তু কমানোটা কখনোই বন্ধ করার সমতুল্য হতে না, একদমই তাই। তো স্মোকিং সেসেশন ক্লিনিক আরও বড়োভাবে আমাদের পেশেন্টসদেরকে আমরা কভারেজ দেব, তো এটাতে ভালো রেজাল্ট অবশ্যই পাওয়া যাবে। আপনি বলুন অ্যাজ পার কমেন্টমেন্ট, মানে আপনাকে যারা ভালোবাসে আপনার কথা শুনে তারা স্মোকটা ছাড়লো, এটা একটা পার্ট, বাট আপনি থেরাপির কথা বললেন, সেটা কি ব্যয়বহুল? নো, নট অ্যাট অল, বাট সেটা ডিউরেশনটা একটু বেশি, একটু নিয়মকানুন স্ট্রিক্ট, তো সেটা পেশেন্ট ওয়াইজ তাদের হিস্ট্রি নেওয়ার পরে আমরা করি। বিভিন্ন রকম ফর্ম আছে, এবং এটাতে মেন যেটা প্রবলেম হয় যে কেন কমিটেড হতে হবে বলছি, এই ট্রিটমেন্টটা চলাকালীন পেশেন্ট যদি আমাদেরকে সত্যি কথা বলতে ফাঁকি দিয়ে বা আমাদেরকে, আমরা তো সবসময় পেশেন্টের সামনে তো থাকি না, বাড়ির লোককেও ফাঁকি দিয়ে, ক্রেভিংটা খুব বেশি থাকে, খুব মানে চাহিদা থাকে, তো ওই সময় যদি তারা এই থেরাপির সাথে যদি স্মোক করে খুব ক্ষতিকারক প্রভাব হতে পারে। তো এই জন্য আমরা পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে এবং পেশেন্টের সঙ্গে খুব ফ্রেন্ডলি এবং ওপেন মাইন্ডেডলি বলি যে ফার্স্ট ইউ ফিক্স আপ ইউর মাইন্ড, ট্রাই টু বি কমিটেড, হেল্প আমরা করবো, নাথিং ইজ ইম্পসিবল। বাট এই থেরাপির থেকে বেশি সংখ্যক পেশেন্ট যারা স্মোকিং কুইট করেছেন, দ্যাট ইজ ভার্বাল কমিউনিকেশন, এবং এটার জন্য আমি আমার যারা করেন তাদের পরিবারের লোকেদের এবং তাদের পরবর্তীকালে ডিজিজের যে উন্নতি সেটা খুব রিমার্কেবল। তো আমার মনে হয় ফার্মাকোথেরাপির থেকে ভোকাল থেরাপিটা অনেকটা বেশি গুরুত্ব। ইউ হ্যাভ টু ইন্টারাক্ট উইথ ইয়োর পেশেন্ট, এবং তাদেরকে যদি একটু বোঝানো যায়, একটু সময় লাগবে কমাতে আমার পরিচিত অনেকেই ওটা করেছেন, সেটা আপনাকে ভালোবেসে, ইউ ক্যান সে দ্যাট, বাট আলটিমেটলি মাই মেন টার্গেট ইজ টু ট্রিট দ্য ডিজিজ। একদম আমার ওর ইন্টারনাল যে মানুষের শরীরে থাকা ওটাকে কোনো ব্যক্তির সাথে তো আমাদের সেরকম কোনো শত্রুতা বা সেরকম কিছু নেই, বাট একটু ডক্টর যদি ইন্টারাক্ট করে এরকম অনেক কিছু, নট অনলি ফর স্মোকিং, অলসো অ্যালকোহল অ্যান্ড আদার অ্যালাইড অ্যাডিকটিভ সাবস্টেন্স যেগুলো অ্যাবিউজ হয়ে থাকে একদম। আচ্ছা, আমরা প্রথম থেকে আজকে যে টপিক ছিল সেটা হচ্ছে হাঁপানি। রাইট, আপনি হাঁপানি রোগের লক্ষণ বললেন, কীভাবে মুভ করে দেখলেন, বাচ্চা এখান থেকে বাঁচবে কী করে, মানে এখান থেকে সেফ থাকবে কী করে? ইয়েস, এখানে সেফটির প্রথম দিকে ওটাই বলা যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রথমত অবশ্যই যেগুলো ক্ষতিকারক জিনিস যেগুলো মানুষজন জানে সেই পরিবেশে নিজেদেরকে ইনভলভ না করা। এবার হয়ে গেলে সেখানে আবার জিনিসটা দাঁড়ায় ম্যানেজমেন্ট, আপনি যেটা জানতে চাইছেন। তো এই ম্যানেজমেন্টের দুটো ইন্টিগ্রাল পার্ট থাকে। ম্যানেজমেন্ট মানে শুধুমাত্র ট্রিটমেন্ট তা নয়, আমরা ওটা নিয়ে অতটা নই। ম্যানেজমেন্ট মানে অলওয়েজ ডায়াগনোসিস ফার্স্ট, ডায়াগনোসিস। কেন? কারণ এই যে হাঁপানি আর শ্বাসকষ্ট যেটা দিয়ে টপিক শুরু হোক না কেন, যেটা দিয়ে আলোচনা হোক না কেন, আমরা শৈশব থেকে শুরু করে কম বয়সী বাচ্চাদের থেকে শুরু করে এজেড পপুলেশনকেও দেখেছি। তো এখানে কিছু জিনিস বুঝতে হবে, কখনোই কোনো বাচ্চাকে সিওপিডির টার্ম ওইভাবে দেওয়া উচিত নয়। কিছু কিছু কনজেনিটাল জেনেটিক কারণের জন্য সিওপিডি হতে পারে, বাট আপনি বাচ্চাকে ওইভাবে বলতে পারবেন না যে এটা সিওপিডিতে ভুগছে, ঠিক আছে? মহিলাদের মধ্যে বেশি 30 নিচে অ্যালার্জি যদি থাকে, সিজনাল ভেরিয়েশন হলো, মা বাবা ভাই বোন কারোর এরকম হাঁপানি আছে, তো এগুলো অ্যাস্তমার দিকে যায়। সিওপিডি আপনাকে তার ইন্টারনাল এবং তার ব্যাকগ্রাউন্ডের কারণগুলো খুঁজে বার করতে হবে। নন স্মোকারের সিওপিডি যদি আপনি ওরকম লক্ষণ পান, তাহলে আগে আপনি দেখুন যে তার ইনডোর এয়ার পলিউশন, আউটডোর এয়ার পলিউশন এবং এনভায়রনমেন্টাল পলিউশনে ইম্প্যাক্ট কতটা। আপনাকে খুব ভালোভাবে ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে হবে, খুব ভালোভাবে হিস্ট্রি নিতে হবে। অ্যাস্থমা বছরের সব সময় আপনাকে ভোগাবে না, বাট সিওপিডিতে কী হবে, প্রথম দিকে আপনি যতটা সিঁড়ি উঠতে পারতেন আপনি দেখছেন পরবর্তীকালে অতটা উঠতে পারছেন না। সিওপিডিতে সিমটম ফ্রি বা হেলদি পিরিয়ড খুব কম থাকবে। তো এইটা প্রথমে হিস্ট্রি নেওয়া, প্রপার ডিটেলড ক্লিনিক্যাল এক্সামিনেশন করা, এটা খুব জরুরি। কারণটা কেন, দুটো ডিজিজ প্যাথোলজি আলাদা, দুটো ট্রিটমেন্ট মোডালিটি আলাদা। ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমরা কিছু টেস্টের হেল্প নিতে পারি। ব্লাড টেস্টের মধ্যে সবাই আপনারা জানেন চেস্ট এক্সরে, দ্য সিম্পলেস্ট টুল, খুব ভালোভাবে এটা আমাদেরকে গাইড করে। কেন? অ্যাস্থমা
পেশেন্টসদের মেজরিটি ক্ষেত্রে চেস্ট এক্সরে ইজ অ্যাবসলিউটলি নর্মাল, আচ্ছা, অ্যাবসলিউটলি। কিন্তু যে অনেক দিন ধরে ধূমপান করছে অ্যাবাভ 40-45, যার সিমটমগুলো সিওপিডির দিকে যাচ্ছে, তার চেস্ট এক্সরেতে অনেক ক্লু চলে আসে। ব্লাড টেস্টে দুটোতেই যদি ইনফেকশনের জন্য যদি সিমটম দেখা যায় তখন কিছু চেঞ্জেস থাকবে। এবং আমাদের মডার্ন গাইডলাইন সিম্পলেস্ট, ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী অ্যাভেলেবল সিম্পলেস্ট ব্লাড টেস্ট থেকে আমাদেরকে ক্লু দিতে পারে অ্যাজ পার ওয়ার্ল্ড গাইডলাইন্স যে এই পেশেন্ট কিন্তু এইটাতে রিস্ক হতে পারে। সাথে কোমরবিডিটির জন্য আপনার হাইপারটেনশন, ডায়াবেটিস, এইগুলোকে দেখে নেওয়া। স্পুটাম, মেন রেসপিরেটরি সিস্টেমের যেটা কমপ্লেন, কাশি, ড্রাই কফ হতে পারে, প্রোডাক্টিভ কফ হতে পারে। ড্রাই কফ মানে কফ বেরোচ্ছে না, ড্রাই কাশি, শুকনো কাশি, আর কাশির সাথে কফ বেরোচ্ছে। এই কফ, এটাকে বায়োলজিক্যাল স্পেসিমেন বলা হয়। এটা একটা প্যাথোলজিস্টের কাছে, একটা হিমাটোলজিস্টের কাছে যেমন রক্ত, আমাদের চেস্ট ফিজিশিয়ানদের কাছে এটা সেরকম। আমরা কতটা গুরুত্ব দিই, কত রকম টেস্ট হয়, ইউ কান্ট ইমাজিন। উইথ ইয়োর সিম্পল সকালে ঘুম থেকে ওঠার পরে যে কফটা বেরোলো, কত রকম টেস্ট হতে পারে। সবথেকে সৌভাগ্যের বিষয়, এখন ভারতবর্ষ টেস্টের দিক থেকে কিন্তু বিশ্বের থেকে খুব একটা পিছিয়ে নেই। আপনি কোভিড রোগের কথা বলছিলেন, তো সেখানে কি ডায়াগনোসিস হয়? মলিকুলার ডায়াগনোসিস হয়। RT-PCR টেস্টের নাম শুনেছেন? তো মলিকুলার টেস্ট হয়। ঠিক তেমনি ভারতবর্ষে যে রোগটার মলিকুলার টেস্টিং বেসিস ডায়াগনোসিস সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ টিউবারকুলোসিস। খুব স্বল্প খরচে, বিশ্বে এত স্বল্প খরচে কোথাও হয় না, একমাত্র ভারতবর্ষে। দিস ইজ ভেরি ইকোনমিক্যাল ফ্রেন্ডলি কান্ট্রি অ্যান্ড ভেরি ইকোনমিক্যাল ফ্রেন্ডলি হেলথ সার্ভিস। স্পুটাম, আপনি কফ যখন পেলেন আপনি ওটা টেস্ট করুন, এবং ওই কফের টেস্ট যে একবার করেই যে সব কিছু হবে তা নয়। আমরা আমাদের পেশেন্টদের কাছে বারবার জিজ্ঞেস করি আপনার যে কফ বেরোচ্ছে, কারণ আমাদের পেশেন্টদের কফ অনেক দিন ধরে বেরোয়, একদম, সেই কফের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে কিনা। আগে একরকম ছিল, এখন একরকম। কফের সাথে কাশি আপনারা সবাই জানেন, এটা হওয়া মানেই খুব খারাপ লক্ষণ, ঠিক? সেটারও পরীক্ষা করা। ইসিজি থাকে, চেস্টের সাথে সাথে কিছু কার্ডিয়াক কজের জন্য হাঁপানি, শ্বাসকষ্ট হতে পারে। ইকো করে আমরা শ্বাসকষ্ট, এই যে সিওপিডি বললেন, তার জন্য হার্টের ক্ষতি হয়ে থাকলে ইকোকার্ডিওগ্রাফিতেও আমরা অনেক কিছু বুঝতে পারি। চেস্ট এক্সরে, স্পুটাম পরীক্ষা, এগুলো হয়ে যাওয়ার পরবর্তীকালে আমরা রোগটাকে আরও কনফার্ম করার জন্য, বা যদি আনসলভড থাকে দ্য মিস্ট্রি, আমরা সিটি স্ক্যান, কম্পিউটার টোমোগ্রাফির হেল্প নিই। এখান থেকেও আমরা ক্লু পাই। এর পরবর্তীকালে আমরা চলে যাই ডিরেক্ট, আমরা রেসপিরেটরি ট্র্যাক্ট, যেখান দিয়ে আপনার হাওয়া, বাতাস, এয়ার ট্র্যাভেল করছে, সেটাকে ডিরেক্টলি আমরা অবজার্ভ করি। লাইক আপনার পেটের কোনো সমস্যার জন্য যেরকম আপনি এন্ডোস্কোপি শুনেছেন, এটাকে বলা হয় ব্রঙ্কোস্কোপি। এবং ওই ব্রঙ্কোস্কোপি শুধু আমরা দেখি না, ব্রঙ্কোস্কোপির ওই জায়গাটা থেকে আমরা ব্রঙ্কিয়াল ওয়াশিং নিই, রেসপিরেটরি ট্র্যাক্টের স্যাম্পল আমরা ফ্লুইড কালেক্ট করি। এবং এটা অনেক ক্ষেত্রে লাং ক্যান্সারের জন্যও কিন্তু আমাদের ট্রির ভেতরেও কিন্তু টিউমারের অংশ থাকে, আমরা সেখান থেকে বায়োপসি স্যাম্পল ব্রঙ্কোস্কোপি করার সময় নিয়ে নিই। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স ডিজিজ যেগুলো কমন রোগে ধরা পড়ে না, সেগুলোর জন্য আরও অ্যাডভান্সড থোরাকোস্কোপি এবং অন্যান্য জিনিস আছে। দুটো রোগ টিউবারকুলোসিসের সাথে সাথে আমাদের বলা অবশ্যই উচিত। একটি হচ্ছে টিউবারকুলোসিসের, আর একটি রকম ভেদ হচ্ছে বুকে জল জমা, প্লুরাল ইফিউশন বলা হয়। যে পর্দার কথা বলছিলাম, ওটাতে জল জমতে পারে, হাওয়া জমতে পারে। বুকে যদি জল জমে, এই জলটা এমনি জল হতে পারে, পুঁজ হতে পারে, পাস, খুব ক্ষতিকারক। বাচ্চারা খুব ভোগেন এটাতে, যারা একটু গরিব, যাদের ম্যালনারিস্ট, যাদের ইমিউনিটি পাওয়ার খুব কম, যাদের বেড়ে ওঠাটা একটু আনহাইজেনিক এনভায়রনমেন্টে। তো এই জলের খুব ভালো পদ্ধতিতে ইউএসজি গাইডেড বের করে অ্যানালিসিস করে পৃথিবীতে এর সংখ্যাটা খুব বাড়ছে। আর একটা যেটা না বললেই নয়, লাং ক্যান্সার। তো এই সিওপিডি, হাঁপানি, শ্বাসকষ্ট, এটা যেটা বলতে চাইছেন, এর গ্লোবাল ইম্প্যাক্টটা কিন্তু খুব বেশি। ওয়ার্ল্ড পপুলেশন এখন মোটামুটি কোনো ধারণা আপনার অ্যাপ্রক্সিমেট 10%? নো, ওয়ার্ল্ড পপুলেশন সংখ্যা, পৃথিবীর পপুলেশন না, মোরালেস 800 crores, 800 কোটি। তো 10% যেটা বলতে চাইছিলেন, এই সিওপিডি, হাঁপানি, শ্বাসকষ্টে ভোগান্তি পেশেন্টের সংখ্যা ওই 10%। 80 কোটি। আপনি ব্লাড ক্যান্সার নিয়ে বলছিলাম। তো এই হাঁপানি আর এই শ্বাসকষ্টটা আগে গত 2 বছর ধরে মর্টালিটিতে এটা 3 নম্বর, ফার্স্ট ওয়ার্ল্ডের পপুলেশনের। ধরুন 100টা ওয়ার্ল্ডের লোককে আপনি সিলেক্ট করলেন, মৃত্যুর কারণ নাম্বার 1
কার্ডিয়াক কজ, হার্ট কজ, কজন? 33 জন। 33%। দেশ জাতি নির্বিশেষে। নাম্বার 2, ক্যান্সার 20%। 100 জনের মধ্যে 20 জন। এভরি 1 of 5 people are suffering from cancer and their death is 5 জন যারা মরছে তাদের মধ্যে একজনের ক্যান্সারের জন্য মৃত্যু হচ্ছে। 5টা লোক যারা ওয়ার্ল্ডে মরছে। থার্ডে হাঁপানি, শ্বাসকষ্ট, যেটা বেশ কয়েক বছর আগে 5th র্যাঙ্কে ছিল, এখন 3rd। এবং গত 20-30 বছরে কোনো একটা সিঙ্গল ডিজিজ এন্টিটি, একটা ডিজিজ নেই যেটার জন্য মৃত্যুর কারণের র্যাঙ্ক এই লেভেলে চেঞ্জ হয়েছে। প্রথম কথা, এই সমস্ত যে কারণগুলোকে নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করলাম, তার জন্য পেশেন্টের সংখ্যা বাড়ছে, পেশেন্টের বার্ডেন বিশ্বব্যাপী বাড়ছে, মেজরিটি পেশেন্ট আনডায়াগনোজ থাকে, 7 to 8% মর্টালিটি। এটা তো পার ডে, বা সেভাবে ধরা যেতে পারে 10% পেশেন্ট যদি অ্যাফেক্টেড হয় 80 কোটি, তো মৃত্যু পার ইয়ার বিশ্বব্যাপী 30 লাখ। স্যার আপনার তথ্যগুলো তো সত্যিই ভয়ঙ্কর। ঘন্টায় 300 জন বিশ্বব্যাপী। আমরা যতক্ষণ আলোচনা করলাম অলরেডি সারা বিশ্বে ইনফেকশনস কজের মধ্যে টিবি খুব মারাত্মক। তো এই রোগটাতে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে ডায়াগনোসিসের ডিলে, ইনপ্রপার ডায়াগনোসিস। ক্যান্সার 2 নম্বর কারণ বলেছিলাম 20%, এর মধ্যে নাম্বার 1 লাং ক্যান্সার। পার ইয়ার মর্টালিটি 18 লাখ। আমি বাকি কথা শোনা গেল, আপনি তথ্যগুলো কোথায় পান? উই লার্ন অ্যাবাউট দিস ফ্যাক্টস। আমরা সিভিয়ারিটি যদি না জানি তাহলে আমাদের ট্রিটমেন্টের প্রতি ডেডিকেশন বা ইন্টিগ্রেশনটা করা খুব চাপ হয়ে যাবে। টিউবারকুলোসিসে আমাদেরকে ডিটেলস জানতে হয় এবং আমরা চেষ্টাও করি যতটা সম্ভব। তো ব্যাটেলটা এইটাতে থাকে যে আজকে পৃথিবীতে শুধু লাস্ট ইয়ার 1 কোটি নতুন মানুষের টিউবারকুলোসিস ডায়াগনোসিস হয়েছিল। ভারতবর্ষ 25% টিবি বার্ডেন ডিল করে। 24 lakhs নিউ কেসেস পার ইয়ার। 2023 ডাটা দিচ্ছি। আফ্রিকান এশিয়ান কান্ট্রি, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, বিশ্বকে আর কোথাও যেতে হয় না। only 6 country cover 66% TB burden, both in case of patient number and mortality burden. কারণটা কি? মাল্টিপল। নাম্বার 1 কারণ পপুলেশন বার্ডেন। আপনার পপুলেশন যেখানে বেশি থাকবে ডিজিজ তো সেখানেই স্বাভাবিক। নাম্বার 2, ডিজিজ হ্যান্ডেল করা পিছিয়ে। নাম্বার 3, ম্যালনিউট্রিশন। নাম্বার 4, পাবলিক অ্যাওয়ারনেস, যার জন্য ট্রিটমেন্ট অ্যাডহারেন্স হয় না। তো সিওপিডিতে যেখানে ঘন্টায় এরকম 300 জন, টিভিতে বিশ্বব্যাপী ঘন্টায় 150 জন। আমরা যতক্ষণ কথা বলছি ভারতবর্ষে ডেলি পার ঘন্টায় 30 জন করে মারা যাচ্ছে টিউবারকুলোসিস। আপনার আগের অধ্যাতেও সেরকমই ফ্যাক্ট ছিল। তো এগুলো কোনো ভয় পাওয়ার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে এগুলো জেনে আপনার কিছু বিশেষ লাভ হবে না। অ্যাওয়ারনেস। একটা বিষয়ে আপনি জিজ্ঞেস করছেন যে ট্রিটমেন্ট, তো সেটাই আমরা আসছিলাম তার প্রসঙ্গে। তো ম্যানেজমেন্টে ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইসব বিভিন্ন রকম টেস্ট করে অ্যাস্থমার, সিওপিডিতে যে টেস্টের কথা এত কিছুর মাঝখানে না বললেই নয়, ভেরি ইম্পর্টেন্ট পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট। আপনার লাংস কতটা কাজ করছে। আপনি রোগে ভুগতে পারেন, রোগে নাও ভুগতে পারেন। সো চেস্ট এক্সরে তো সিম্পলেস্ট টুল। এটা হচ্ছে আপনার বিভিন্ন লাংসের মধ্যে আপনি এয়ার নিয়ে কাজ করছেন, তো আপনার এয়ারের ভলিউম মেজার করে, বিভিন্ন রকম প্যারামিটার্স আছে। তো খুব ভালোভাবে এই টেস্টটা পারফর্ম করা হয় ভেরি ওয়েল ট্রেন্ড টেকনিশিয়ান দ্বারা, এবং তারপরে তার রেজাল্টটাকে আমরা অ্যানালিসিস করি, এবং সেই অ্যানালিসিসে আমরা খুব ভালোভাবে পেশেন্টকে ট্রিটমেন্টে গাইড করতে পারি। কীভাবে? ডায়াগনোসিসেও এটা যেমন হেল্প করে, তেমনি আপনি একটা রোগ ডায়াগনোসিস করার পর যখন আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন, তো ট্রিটমেন্টের কতটা বেনিফিট হলো, বা ট্রিটমেন্ট নেওয়া সত্ত্বেও পেশেন্টের অন্য কারণের জন্য ক্ষতি হচ্ছে বা ইমপ্রুভমেন্ট স্যাটিসফ্যাক্টরি নেই। তো বোথ ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডেটোরিয়েশন ক্যান বি ডায়াগনোসড অ্যান্ড ক্যান বি অ্যাসেসড বাই সিরিয়াল রিপিটেশন অফ দিস টেস্ট। তো এটা খুব ভালোভাবে আমাদের পেশেন্টদের
অ্যাপ্লাই করা হয় এবং আমরা সেইভাবে পেশেন্টকে গাইড করতে পারি। ম্যানেজমেন্টের দিক থেকে দেখতে গেলে ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্টে কর্নার স্টোন এগেন দ্য প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো সেক্ষেত্রে যেটা করণীয়, অবশ্যই ট্রিগারিং ফ্যাক্টর যেগুলো আপনার শরীরে রোগগুলো তৈরি করছে ওগুলো থেকে দূরে থাকা, হয়ে গেলে সঠিক ডায়াগনোসিস। এখানটা খুব টাফ, কারণ আমরা এরকমও পাই যে বাচ্চাকে সিওপিডি বলা হচ্ছে, বড়দের অ্যাস্থমা বলা আছে। আরেকটা টার্ম হয়তো সোসাইটিতে খুব বেশি ঘোরে, যেটা আমরা আমাদের পেশেন্টসদের ক্ষেত্রে শুনতে পাই, যে আপনার 5 বছর ধরে কাশি হচ্ছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, তো আপনি এটা এত ক্যাজুয়াল নিলেন কেন, ইগনোর করলেন কেন? স্যার আমাদেরকে তো বলা হয়েছিল ব্রঙ্কাইটিস আছে, সারবে না, এটাতে অত ঘাবড়ানোর দরকার নেই। সো একটুখানি বলতে চাই যে এই ব্রঙ্কাইটিস টার্মটা, এটার ব্যাপারে যেটা ধারণা সেটা কমপ্লিটলি হয়তো সাধারণ মানুষের একটু ভুল আছে। তো ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক শব্দ আর অ্যাকিউট শব্দ মানে হচ্ছে, অ্যাকিউট মানে হচ্ছে তাৎক্ষণিক, ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। তো ক্রনিক ব্রঙ্কাইটিস অলসো আ পার্ট অফ দ্যাট পার্টিকুলার ডিজিজ এন্টিটি কল্ড সিওপিডি, যেটা আমি বলেছি। সিওপিডি দুটো পার্ট, একটা এমফাইসিমা। এমফাইসিমাটা কি? বেলুন তত্ত্ব। বেলুনটা যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে ফুলবেও কম, এবং ফোলার পরে ওটা চুপসাবেও কম, ফলে ওর ভেতরে কিছুটা এয়ার সবসময় থেকে যাবে। এই যে জমে থাকা এয়ারটা, এটা আপনার ওই যে অক্সিজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ, এটাকে কম করবে। ফলে আলটিমেটলি আপনার বিভিন্ন অর্গ্যানে যখন অক্সিজেন কম পৌঁছবে, ইউ হ্যাভ টু সাফার। এই ক্রনিক ব্রঙ্কাইটিসটা হচ্ছে, এই সিওপিডির একটা পার্ট হচ্ছে এই বেলুন তত্ত্বের এমফাইসিমা। আর ক্রনিক ব্রঙ্কাইটিসটা হচ্ছে যেখানে আপনার দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম, সেটা স্মোকিং বা অন্য কোনো জীবাণু বা বায়ু দূষণ বা আপনার ইন্টারনাল কোনো প্রবলেমের জন্য আপনার যে শ্বাসনালীগুলো, ট্র্যাকিয়ার পরেই যে ব্রঙ্কাস, সেটা যদি ক্ষতি হয়ে থাকে, একটা পাইপ যেটা আপনার কাজ করছে সেটা যদি আপনার কোনো জঞ্জাল দিয়ে ব্লক থাকে, পুড়ে গেল, ক্রমাগত ওখানে আঘাতে তার ইন্টারনাল ইনার ওয়াল ক্ষতিগ্রস্ত হয়, ফলে সেখানে যেমন জীবাণু জমবে তেমনি সেই জীবাণু আপনার নর্মাল কাশি দিয়ে বেরোবে। তো দিস ক্রনিক ব্রঙ্কাইটিস। তো এই ক্রনিক ব্রঙ্কাইটিস টার্মটা যখন কোনো মানুষ জানে, তো তখন তারা মনে করে যে ইট ডাজ নট রিকোয়ার এনি স্পেসিফিক ট্রিটমেন্ট। নো, বেসিক্যালি দিস ইজ আ পার্ট অফ দ্যাট সিওপিডি। অ্যান্ড আলটিমেটলি আপনি যদি ট্রিটমেন্ট আর্লি এজে যদি এবং সঠিকভাবে যদি ডায়াগনোসিস না হয়ে যদি ট্রিটমেন্ট শুরু না করেন, আলটিমেটলি ওটা কিন্তু সেই ইরিভার্সিবল স্টেজে সিওপিডিতে চলে যায়। তো ক্রনিক ব্রঙ্কাইটিস টার্ম শুনে ট্রিটমেন্ট সঠিক শুরু না করাটা, কারণ তারা মনে করেন যে এটা আলটিমেটলি হাঁপানিতে প্রোগ্রেস করবে না। তো এই পার্টিকুলার এই ট্রিটমেন্ট এন্টিটিসগুলো থাকে। কর্নারস্টোন অফ দিস এস্টাবলিশড ডিজিজ ডায়াগনোসিস হয়ে যাওয়ার পরে যেটা থাকে ইনহেলার, যেটা নিয়ে সাধারণ মানুষের চল থাকে, এবং অ্যান্টিবায়োটিক বা আরও অন্যান্য সাপোর্টিভ জিনিস মিসইউজ আমরা সোসাইটিতে বেশি দেখি। অ্যান্টিবায়োটিক কখন দেবো, কেন দেবো, প্রপার স্ট্রিক্ট গাইডলাইন আছে। কিছু না হোক ওটার জন্য দেওয়া দরকার পড়ে না। মেজরিটি ক্ষেত্রে আপনারা জানবেন যে ম্যাক্সিমাম যখন হয় ডাক্তারবাবু বলে যে ভাইরাল ইনফেকশন, সো বাই অ্যান্টিবায়োটিক, ইটস আ ফ্যাক্ট। ঠিক, যদি ভাইরাল ইনফেকশনের জন্য আপনার কিছু হয়ে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক কেন? ইউ হ্যাভ টু জাস্টিফাই। তো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে। ভাইরাস ইনফেকশনে ইমিউনিটি খুব কুইকলি ক্ষতিগ্রস্ত হয়, যে জন্য গোটা শরীরে গা হাত পায়ে ব্যথা, এই প্রোড্রোমাল সিমটমসগুলো বেশি থাকে। প্রপার নিউট্রিশন, প্রপার হাইড্রেশন, একটু ওয়েট, নতুন কোনো সিমটম হলে ডাক্তারবাবুকে জানানো। অ্যান্টিবায়োটিক ইজ নট দ্য সলিউশন ফর এভরিথিং, এবং এটা বেশি ব্যবহার না করাটাই উচিত। এর সাথে সাথে অন্যান্য জিনিস দেওয়া যেতে পারে। এবং ইনহেলার, এই ইনহেলার নিয়ে এত অল্প ছোট সময় বলা একটু কঠিন, কারণ এইটার জন্য আলাদা করে আর একটা পডকাস্ট লাগতে পারে। কারণ কর্নারস্টোন অফ দ্য থেরাপি যাই ডিসকাশন হোক, যে ফ্যাক্ট আমি দেখেছি আমার এখনো পর্যন্ত প্র্যাকটিস লাইফে, imperfect technique, wrong technique, wrong combination of products, মানে মেডিসিনস, এবং সঠিক তথ্য পেশেন্টকে দিয়ে সঠিকভাবে ট্রেন করা। তো এই জিনিসটা খুবই মর্মান্তিক, কারণ অনেক সময় যে স্টেজে পেশেন্ট আসে সেখানে আমি বারবার বলেছি, একবার ডিজিজ এস্টাবলিশ হয়ে গেলে এটা ইরিভার্সিবল। তো এই ইনহেলার টেকনিকের কিছু সঠিক নিয়মকানুন থাকে, যেটা এইভাবে না বলে আমরা ডিরেক্ট পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করি, কারণ এইভাবে আমার পক্ষে বোঝানোটা একটু কঠিন। অবশ্যই, বাট সিম্পল একটা জিনিস যেটা সব থেকে বেশি আমাদের সমাজে ব্যবহৃত হয়, সেটা কি?
সেটা আপনারা ইনহেলার বলতে যেটা বোঝেন, যেটা বিভিন্ন টেলিভিশনে, সিনেমাতে বা আমাদের প্রত্যেকের আমরা ব্যক্তিগত জীবনে সেটার আমরা সাক্ষী, সেটা হচ্ছে একটি জিনিস থাকে। ফর এক্সাম্পল উই ক্যান সে দিস থিং, আই থিঙ্ক সবাই এটার ব্যাপারে অবগত একদম। তো এটাতে এরকম একটা জিনিস থাকে, দিস ইজ আ প্ল্যাসিবো। তো এই যে জিনিসটা, এটা ডিট্যাচেবল ক্যানিস্টার বলা হয়, এর ভেতরে কিন্তু ওষুধ আছে ইন দ্য ফর্ম অফ পাউডার। এই জিনিসটাকে বলা হয় পি, স্মল পি, এমডিআই। পি স্ট্যান্ডস ফর প্রেশারাইজড। প্রেশারাইজড মানে হচ্ছে এখানে এমনভাবে জিনিসটাকে রাখা আছে, আপনি কিছু প্রেশার দিলে তখন এখান থেকে ওষুধ বেরোবে, লাইক ইউর ডিও অ্যান্ড একদম সামথিং। এমডিআই এর ফুল ফর্ম, এম স্ট্যান্ডস ফর মিটার্ড। আচ্ছা, মিটার্ড মানে হচ্ছে, এবং ডি স্ট্যান্ডস ফর ডোজ। মিটার্ড ডোজ মানে হচ্ছে কিছু কিছু এই ইনস্ট্রুমেন্টে, এই মলিকিউলে আপনার এখানে একটা ইন্ডিকেটার থাকে, 120, তারপরে 110, মানে হচ্ছে যে যেভাবে আপনার ইউজ হবে ওটা ওইভাবে কমতে থাকে ইন্ডিকেটার। আই স্ট্যান্ডস ফর ইনহেলার। তো এই জিনিসটাতে আমরা বেসিক্যালি যে পেশেন্টসরা আমার কাছে যখন নতুন কোনো পেশেন্ট আসেন বা যখনই আসেন, আমি ইচ অ্যান্ড এভরি পেশেন্টকে অ্যানালিসিস করি। দিস ইজ দ্য কর্নারস্টোন অফ রেসপিরেটরি থেরাপিস্ট। তো এটা ক্যাপ থাকে, যখন ব্যবহার হবে না এটা সিল করে রাখা, ক্যাপটা খোলা হয়। তো পেশেন্টরা যেটা আমাদের কাছে জানান, যে যেভাবে তাদেরকে দেখানো হয়েছে, কে আমি সেটা বলতে চাইছি না, এনিওয়ান যারাই তাকে তথ্য দিয়ে থাকুন, মেজরিটি ক্ষেত্রে যেটা হয়, এটাকে ধরে তারা ওয়েল শেক করেন উপর নিচ, এবং এটাকে ডিরেক্ট দুটো ঠোঁটের মাঝখানে নিয়ে যেরকম দেখানো হয় ওপরে প্রেস করেন। ফলে কি হয়, এখান থেকে মলিকিউলটা আপনার ডিওর স্প্রে মতো আপনি যখন স্প্রে করেন, একটা আওয়াজ এবং একটা স্মেল, এবং যে পার্টসে ওটা টাচ হয়, যদি কখনো ডিরেক্ট স্কিনে আপনি নতুন কেনার আগে যখন দেন তখন একটা কোল্ড ইফেক্ট, ঠান্ডা। একদম। এটা তো ঠিক তেমনি, আপনি যখন দুটো ঠোঁটের মাঝখানে নিয়ে আপনি যখন উপরে প্রেস করছেন, তো এখান থেকে যে ওষুধটা এই ক্যানিস্টারে এইটাতে আছে, সেটা ডিরেক্টলি আপনার কোথায় গেল, গলার একদম পিছনের দেওয়ালে গিয়ে থাকে। ওটাকে বলা হয় পোস্টেরিয়ার ফ্যারিঞ্জিয়াল ওয়াল। আপনার একটা ঠান্ডা ভাব হয়, আপনার মনে হয় কিছু তো এলো, দ্যাটস রাইট, ঠিক। এবং তারপরে আপনি মুখ বন্ধ করে রাখলেন, অনেকে আবার এরকম টেনে নেয়। আমি রুগীদের কাছে এক্সপ্লেনেশন নিই, আমি তাদেরকে বলি আমাকে দেখাও, শো মি আপনি কিভাবে নিচ্ছেন। তো এতক্ষণ পর্যন্ত যে টেকনিকটা বললাম, শুধু এই পদ্ধতিটা সিঙ্গল মোস্ট কারণ রুগীর রোগ কন্ট্রোল বা ঠিক না হওয়ার। অ্যাবসলিউটলি রং টেকনিক। তথ্য, আমি তথ্যভিত্তিক একদম। দুরকম কান্ট্রি, ডেভেলপড আর ডেভেলপিং। আমেরিকান থোরাসিক সোসাইটি, যেটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ক্লাস চেস্ট রিলেটেড ফোরাম, তার তথ্য। ডেভেলপড কান্ট্রি, যেখানে মানুষের পপুলেশনের এডুকেশন লিটারেসি লেভেলটা সেরকম, ইকোনমিক্যাল কন্ডিশনও ভালো, খোদ আপনি আমেরিকার কথাই ভাবতে পারেন, তাদের যে পরিসংখ্যান ডাটা কালেক্ট করে তার তথ্য অনুযায়ী আমেরিকাতে একটি পেশেন্টকে যখন এই জিনিসটি দেওয়া হয়ে থাকে, তার শ্বাসকষ্ট বা যে কোনো কারণের জন্য কত সংখ্যক মানুষ এটা ঠিক করে নিতে পারেন না, কত সংখ্যক মানুষ এটা ঠিক করে নিতে পারেন না। রেঞ্জ 20 to 65%। 100-র মধ্যে 20 থেকে 65 জন সঠিক করে নিতেই পারেন না। আমি বারবার বলছি, এটা ডেভেলপড কান্ট্রির তথ্য। ডেভেলপিং কান্ট্রি বা তাদের থেকে একটু পিছিয়ে পড়া দেশের তথ্য আরও খারাপ, এটা একদম স্বাভাবিক, ক্যালকুলেট করাই যাচ্ছে। কত? 40 to 85 to 90%। মানে বলতে গেলে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও এর খুব একটা ব্যতিক্রম নয়। আমার এখনও কেরিয়ারে 3 জনকে আমি সঠিকভাবে ব্যবহার করতে দেখেছি। আমি যদি যাই পেশেন্ট দেখে, অনলি 3 পেশেন্টস, দে অ্যাকোয়ার্ড দেয়ার ইনফরমেশন ফ্রম গুড অথেন্টিকেটেড সোর্স। তারা ভালো হতে চেয়েছিলেন, ফলে এই টেকনিকটা সম্বন্ধে তারা জানছে। বাকিদের অবস্থা খুব করুণ। এবার প্রশ্ন আসছে যে এই জিনিসটা বলার কারণ বেশি কিছু নয়, সঠিক পদ্ধতি। আমি আবার বলেছি, এখান থেকে আমার উইদাউট পেশেন্ট বোঝানোটা খুব কঠিন। তো এই যে জিনিসটা বললাম, কেন এটাকে আমি ভুল বললাম, কারণটা হচ্ছে যে এইভাবে আপনারা যেটা ডিরেক্টলি নেন, অ্যাবসলিউটলি সেটা কোনো বেনিফিট দেবে না। কেন? এই যন্ত্রটির মাধ্যমে ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে মাঝখানে আরেকটি জিনিসের উপকারিতা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং বলা হয়ে থাকে। সেটি ছাড়া এটি ব্যবহার করা কতটা উপকারী, এটা ডাউটফুল। সেটা আরও ডিটেলস
পরিসংখ্যান দিলে বোঝা যায়, যাওয়ার দরকার নেই। যেটা আমি বলতে চাই, এই জাতীয় জিনিস যখন ব্যবহার করবেন, যে ডাক্তারবাবুই দিয়ে থাকুন না কেন, সঠিকভাবে ব্যবহার করার নিয়মটা যাই থাকুক সেটা পরে বোঝানো হবে আরেকটি পডকাস্টে। আপনাকে যন্ত্রপাতি আগে জানতে হবে, রান্নার রেসিপি পদ্ধতি পরে শেখাবো, যন্ত্রপাতি। তো সেই যন্ত্রটি হচ্ছে দিস ওয়ান। এইটাকে বলা হয় স্পেসার, ভেরি স্মল ইনস্ট্রুমেন্ট। এটা বিভিন্ন রকম ভেদ থাকে, এটার ইন্টারনাল ভলিউমের ওপর অনেক কিছু নির্ভর করে। পৃথিবীতে সব থেকে চিপেস্ট এই স্পেসার হচ্ছে একটি 500 ml প্লাস্টিকের মিনারেল ওয়াটারের বটল। তো এটার ইম্পর্টেন্সটা কি, দুটো এন্ড একটা বটলের থাকে, এইটা একটা এন্ড, আমরা এর ক্যাপটাকে করে এর পিছনে আমরা কানেক্ট করব। সো নেভার পুট দিস ইনস্ট্রুমেন্ট ডিরেক্টলি ইন বিটুইন ইয়োর লিপস। তো লিপসে কি থাকবে, এই যন্ত্রটির আরেকটি পার্ট, সেটা হচ্ছে এটা। এই জিনিসটা বারবার আমরা পেশেন্টকে ভালোভাবে ট্রেন করি। তো পেশেন্ট যখন চাপ দেবে, ওষুধটা বেরোবে এর ভেতরে, দিস ইজ দ্য স্পেসার, স্পেসারের চেম্বার। এবং এই এন্ডে, অপোজিট এন্ডের যেটা মাউথপিস, সেটা পেশেন্টের দুটো ঠোঁটের মাঝখানে থাকবে। পেশেন্ট নির্দিষ্ট টেকনিক, এটা তো জাস্ট একটা পার্ট, জাস্ট ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছি, টেকনিক ইজ কোয়াইট ডিফারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট। সো ডোন্ট ইউজ, আমার মেন বার্তা হচ্ছে ডোন্ট ইউজ দিস কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট ডিরেক্টলি। আপনার এইটা নেওয়াতে আপনি যে গলার ভেতরে যে ঠান্ডা ভাবটা পাচ্ছেন, ওটা আপনার ক্ষতি করছে। এটা একটা জিনিস যেটা বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আরেকটি জিনিস হচ্ছে যেটা সিম্পলেস্ট ফর্ম, সেটা হচ্ছে আপনার নাম শুনে থাকবেন কিছু ক্যাপসুল, একটা কন্টেনারে থাকে, একটা কোটোতে থাকে, এবং সেটা বিভিন্ন রকম যন্ত্র থাকে, তাতে দিয়ে কোনো যন্ত্র থেকে ঘুরিয়ে নেওয়া, কোনো যন্ত্র থেকে পিন দেওয়া, মুখে একটা প্রজেক্টেড পার্ট থাকে, মাউথপিস, মুখে ঢুকিয়ে টানা। তো শুধুমাত্র ইনহেলার মানে যে মুখে ওই যন্ত্রটাকে দিয়ে চাপ দিলাম বা ক্যাপসুলটাকে টেনে নিলাম, it is not going to relieve you so perfectly. তো টেকনিকটা শুধু জানানোর একটা আলাদা পডকাস্ট লাগে, কিন্তু বেসিক তথ্য হচ্ছে প্রথমে আপনারা জিনিসপত্রের ব্যাপারে একটু সঠিকভাবে আপনাকে জানতে হবে। শুধু এই একটি জিনিস থাকে যেটা আমরা, যে পেশেন্ট আগে ব্যবহার করছিল না তাদেরটা আমরা কারেক্ট যখন করাতে পারি, আমাদের খুব হাই ডোজের ওষুধ লাগে না, খুব মাল্টিপল কোনো ইনহেলার্স লাগে না, যদি তার টেকনিক ঠিক থাকে। ম্যাক্সিমাম আমাদের ওয়ার্ল্ডে অ্যাভেলেবল মলিকিউলস এবং মেডিসিনসগুলো পেশেন্টকে খুব ভালোভাবে তাদের ডিজিজ কন্ট্রোল হতে হেল্প করে। তো ট্রিটমেন্ট পার্টে এটা মেনলি থাকে। আর আনুষঙ্গিক যে কোমরবিডিটিস, তাদের ট্রিটমেন্ট হতে পারে। রোগ প্রতিরোধ, প্রিভেনশন, অবশ্যই অ্যাডিকটিভ সাবস্ট্যান্স এবং ক্ষতিকারক পদার্থ থেকে দূরে থাকা। এখানে যে জিনিসটা আমার একটু স্পেশালি বলার থাকে সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন। আচ্ছা, তো ভ্যাকসিন বলেই আমাদের প্রথমে আরেকটা মিথ থাকে, বাচ্চাদের ব্যাপার, হয়ে গেছে, আমরা বড় হয়ে গেছি। সো ইটস নট লাইক দ্যাট, ফ্যাক্ট অন্য কথা বলছে। ওয়ার্ল্ড এখন অ্যাডাল্ট ইমিউনাইজেশনের উপর অত্যন্ত ফোকাসড। আপনি কোভিডের সময় যাই ভ্যাকসিন নিয়ে আপনি ইরেসপেক্টিভ অফ এজ আপনি যতটাই যা করে থাকুন, এখন অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের, বাচ্চাদের তো ভ্যাকসিন কার্ড হয়ে গেল, আমাদেরও হয়েছে। অ্যাডাল্ট ভ্যাকসিনেশন or adult immunization, it's a fantastic result. কস্ট কখনোই খুব একটা বেশি নয়। ডেভেলপড কান্ট্রি, ইউনাইটেড স্টেটসে এখন এই রেসপিরেটরি রিলেটেড বিভিন্ন রকম অ্যাকিউট বা ইমার্জেন্সি থেকে বাঁচার জন্য মডার্ন গাইডলাইন অনুযায়ী 6টি বিভিন্ন রকম ভ্যাকসিনের কথা বলা হয়েছে। আমরা ভারতবর্ষে এখনও 3টি ভ্যাকসিনেশন যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আমরা খুব সুন্দরভাবে করাই। একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এগেনস্টে, যেটা হচ্ছে আপনার পেশেন্ট যারা শ্বাসকষ্টে ভুগছে, যারা ওষুধ ব্যবহার করছে, তাদের সিজনাল দেখবেন কিছু কিছু পেশেন্টের শীতের শুরুতে। এবছর আমি দেখলাম শীতকালে আমার পেশেন্টসরা যতটাই বা ভালো ছিলেন, ফেব্রুয়ারির লাস্টে মার্চের প্রথম দিকে তাদের, যেটা শীতকালে আমরা ভাবি যে একটু পেশেন্ট খারাপ হতে পারে, সেটা ওরকম। তো একটা সিজনাল ট্রেন্ডে একটু চেঞ্জ আসে। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, দিস ইজ এগেনস্ট ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এবং ইন্ডিয়া কেন এগিয়ে, কারণ ওয়ার্ল্ডব্যাপী এই ভাইরাসটার যেভাবে মিউট্যান্ট এবং স্ট্রেনগুলো চেঞ্জ হয়, সেইভাবে যে ভ্যাকসিনসগুলো তৈরি হয় কমার্শিয়ালি, আমরা এখানে খুব ভালোভাবে সেটা খুব র্যাপিড এবং খুব শর্ট ডিউরেশন আমরা পেয়ে যাই। ফলে ওই ভ্যাকসিনের দিক থেকে আমরা কিন্তু বিশ্ব থেকে খুব একটা পিছিয়ে নেই। আমি যখন কেরিয়ার শুরু করেছিলাম তখন এটা 3টি প্রজাতির এগেনস্টে ছিল, ট্রাইভ্যালেন্ট।
আচ্ছা, কারেন্টলি এটা টেট্রাভ্যালেন্ট, কোয়াড্রিভ্যালেন্ট, 4টে Wow. প্রজাতির এগেনস্টে। পেন্টাভ্যালেন্ট ইন দ্য ডিউ কোর্স পাইপলাইনে আছে। কস্ট নট সো হাই। বর্তমান যুগে এই ভ্যাকসিন আপনার পার্টিকুলার টাইমে নির্দিষ্ট গাইডলাইন মেনে এবং আরও অন্যান্য আনুষঙ্গিক জিনিস কনসিডার করার পরে, বললাম বলেই যে নিতে হবে সেরকম কিছু একদম। নেই, প্রপার স্পেশালিস্টের কাছ থেকে অ্যানালাইজ করার পরে পারফেক্ট কন্ডিশনে আপনাকে দিতে হবে। বিকজ এভরি মেডিসিন, এভরি ভ্যাকসিন ক্যারিজ সার্টেন কাইন্ডস অফ অ্যানাফাইল্যাক্সিস অ্যালার্জিক রিয়াকশনস। পার ডে হিসেবে এটার কস্ট অ্যারাউন্ড 5 রুপি পার ডে, অনেক কম। বছরে একটা। আপনি যদি পার ডেতে বিশ্লেষণ করেন, নিউমোকক্কাল ভ্যাকসিন আছে, নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, যেটা মানুষের যে কোনো এজে, বিশেষ করে যারা ডায়াবেটিস, যারা ক্যান্সার, যারা ডায়ালিসিস, যারা আরও অন্যান্য ক্রিটিক্যাল কন্ডিশনে ভুগছেন, তাদের এই নিউমোকক্কাল ব্যাকটেরিয়াতে ওয়াইড স্প্রেড নিউমোনিয়া হওয়ার চান্স খুব বেশি থাকে, ইররেসপেক্টিভ অফ এজ, ইভেন এইচআইভি, ইভেন অর্গান ট্রান্সপ্লান্ট। তো এটার ব্যাপারে অ্যাওয়ারনেস এবং নলেজ খুব পুয়ার। আমাদেরকে পেশেন্টকে কনভিন্স করতেও সময় লাগে। সো এটাকে অন্যভাবে মডিফাইড ওয়েতে আমরা প্রেজেন্ট করি। একটা ভ্যাকসিন লাইফ টাইম থাকে, তার কস্ট 4000। তো আমরা বোঝাই, ধরুন আপনি এইটা নিলেন, আপনি ওষুধপত্র নিচ্ছেন, ইফ ইউ সার্ভাইভ, জাস্ট ফর এক্সাম্পল 5 years, ইট কস্টস 2 rupees পার ডে। ইফ ইউ সার্ভাইভ 10 years, তো 3650 দিনের জন্য 4000 টাকা, 1 rupee 1 পয়সা 10 পয়সা। 10-এর পরে গেলে 15 বছর বাঁচলে আরও কম। নিউমোকক্কালের আরেকটি প্রজাতি আছে বা আরেকটি রকম ভ্যাকসিনস অ্যাভেলেবল, 5 years ইন্টারভ্যালে নিতে হয়। তো একটা ভ্যাকসিন নিয়ে যদি 5 বছর কভার পাওয়া যায়, খারাপ কি? 1 rupee 30 পয়সা পার ডে। এইটা বলার একটাই কারণ, আপনি সামগ্রিকভাবে যদি দেখেন, ভ্যাকসিন কভারেজ করতে একটি মানুষের পার ডে কস্ট বিলো 8 rupees, আর এর থেকে কিছু কম। সো অ্যাওয়ারনেস শুড বি লাইক দ্যাট। তো আমি আমার ক্ষেত্রে বলতে পারি এক্সিলেন্ট রেজাল্ট। এবং যত ভ্যাকসিন নেওয়ার পরে ডিউরেশন বাড়বে, এরকম না আজকে ভ্যাকসিন দিলাম তো সামনে 2 মাসের মধ্যে আপনি আপনার কর্মক্ষমতা ফিরে পেলেন বা ফিট হয়ে গেলেন। তো 2-3 বছর 4 বছরের পরে সুফল পায়। এরকম আমরা পেশেন্টকে দেখি যে গত বছর নিয়েছে, তো সে ভ্যাকসিন নেওয়ার পরবর্তী বছরে এত ভালো আছে, মানে আমাদের কাছে কম আসতে হচ্ছে, বিকজ হি অর শি ইজ হেলদি, দ্যাটস গুড। তো তারা এসে জিজ্ঞেস করে, আচ্ছা ওই ভ্যাকসিনটা আরও বেশি করে দেওয়া যায় না, যাতে আরও ফিট থাকে, ভালো থাকে, বা আরও এক্সট্রা ভ্যাকসিনস। তো এটা পেশেন্টের কাছ থেকেও আমরা কোয়ারি পাই, এবং আমরাও পেশেন্টকে যখন আমরা মনে করি যে নাও হি অর শি মাস্ট গেট, তো আমরা দিই, এবং সেটা খুব ভালোভাবে পেশেন্টসরা ফলো করছেন, এবং যারা উপকারিতা রিয়ালাইজ করছে যে ডক্টর ভিজিট, এমার্জেন্সি হওয়া, হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিশন হওয়া। বাট আরেকটা জিনিস মাথায় রাখবেন, ইটস নট 100% প্রোটেক্টিভ। কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছিল কোভিড আটকানোর জন্য নয়, কোনো ভ্যাকসিন দেওয়া হয় সেই রোগের তীব্রতার মাত্রাটাকে কমানোর জন্য, তাও 100% সেটা নয়, তো হলেও যাতে কম মাত্রায় হয়। তো এই ভ্যাকসিনস ওরিয়েন্টেশনটা থাকা খুব দরকার। আমরা যেদিকে এখন এগোচ্ছি সেটা হচ্ছে পালমোনারি রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশনকে আমরা খুব ভালোভাবে বলতে গেলে ফিজিওথেরাপি। আপনার অর্থোপেডিক যখন কোনো ফ্র্যাকচার বা কিছু হয় তখন আমরা ফিজিওথেরাপি করেন, তো এটাকে লাং ফিজিওথেরাপিটাকে বলা হয় পালমোনারি রিহ্যাবিলিটেশন। আচ্ছা, আমরা কিছু পেশেন্টসকে রিহ্যাবিলিটেশন মেথডে দিচ্ছি, নিয়মিত কিছু রেগুলার এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ এবং আরও অন্যান্য জিনিস। তো তারা সেটাতে করে তাদের লাং ফাংশন এবং অ্যাসোসিয়েটেড অর্গ্যান ফাংশনের ইমপ্রুভমেন্ট করছেন। আলটিমেট টার্গেট হচ্ছে গুড কোয়ালিটি অফ লাইফ তাদেরকে দেওয়া, ইনস্পাইট অফ ইউজিং ইনহেলার। ইনহেলারের ক্ষেত্রে পেশেন্টকে দিলেই প্রথমেই ভাবে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবলেমটা তো আমরা খুব দেখি যে ডাক্তার এখন থেকে শুরু হয়ে গেল, তাহলে এটা কি অনেক দিন চলবে? এটা হচ্ছে মেন কনসার্ন, এটাকে শুরু না করা বা এটাকে বেশি দিন ব্যবহার না করা। ইটস নট লাইক দ্যাট। যখন প্রয়োজন হবে কিছু কন্ডিশনে এটা বন্ধ করা ঠিক নয়, কিছু কন্ডিশনে আমরা ডোজ কমাই, কিছু কন্ডিশনে আমরা এটাকে ইন্টারমিটেন্টলি স্টপ রাখি। এটা ডিপেন্ড করে আপনার ভেতরে ইন্টারনাল প্রবলেমটা, রোগটা কী আছে। তো ম্যাক্সিমামই এসব ক্ষেত্রে মিথসে মানুষ তার চারিপাশে নিজেকে আবৃত করে রাখে। একটু বেরিয়ে এসে সঠিক তথ্য নিয়ে আপনি ফ্যাক্টসগুলো যদি নিজেরা একটু যদি বোঝেন, ভাবেন, আপনাদের অনেক ডাউট ক্লিয়ার হবে। বিকজ আমাদের যা মলিকিউলস আমরা পাচ্ছি এবং যা টেকনিক, আমাদের যে ইনস্ট্রুমেন্টস,
those are of fantastic quality. আপনি ভ্যাকসিন নিয়ে এতক্ষণ আমাদের বেশ ভালো বোঝালেন, বা ভ্যাকসিন নিয়ে শুনতে মানে ভ্যাকসিনের ডিটেলসগুলো জেনে হয়তো অনেক মানুষ ওয়াকিবল হবে। ডিটেলস ওইভাবে দিইনি শিডিউল ব্যাপারে, যাই হোক যেটুকুনি দিই, যেটুকু আর কি অ্যাওয়ারনেস করানো যাবে না। আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস করা আমাদের চ্যানেলেও, বা টু ইনফর্ম দ্য পেশেন্ট হোয়াট আর দ্য পসিবল ট্রিটমেন্ট মডালিটিস, উনাদের সামনে চিকিৎসার আর কী কী আছে। আজকের ডেটে হাঁপানির পেশেন্ট ডাক্তারের কাছে প্রথমবার আসার আগে যেন এটাই না ভেবে আসে যে ওখানে গেলে তো শুধু ইনহেলারই পাবো, অ্যান্টিবায়োটিক পাবো আর অ্যান্টি অ্যালার্জিক ওষুধ পাবো, কাশির সিরাপ পাবো না। দিস আর দ্য কমন থিঙ্কিং, বাট আউট অফ দ্য বক্স, বাট উইথ গাইডলাইন রেকমেন্ডেড আরও এক্সট্রা কী বেনিফিট আপনি আপনার আশেপাশের আপনার যে পেশেন্ট প্রোফাইল তাদেরকে কতটা দিতে পারছেন। সো দিস ইজ কল্ড পসিবল ম্যাক্সিমাল অ্যাফোর্ডেবল ট্রিটমেন্ট পলিসি। যতটা আপনার পক্ষে আপনার রিসোর্স থেকে সম্ভব তার জন্য আপনাকে পেশেন্টের সঙ্গে কমিউনিকেট করতে হবে, পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সকে বোঝাতে হবে এবং অবশ্যই তাদের ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটাকে মাথায় রেখে রাখতে হবে। ফর দিস কাইন্ড অফ এলিমেন্টস, আনলেস ইউ আর সাফারিং ফ্রম আ ভেরি রেয়ার ডিজিজ অর সাচ টাইপ অফ নন ট্রিটেবল ডিজিজ, ট্রিটমেন্ট কস্ট ইজ নট সো। তার সাথে আমাদের গভর্নমেন্টের অনেক সাপোর্ট তো থাকেই। টিউবারকুলোসিস যেটাকে নিয়ে আমরা কিছুটাও বললাম, ফুল ট্রিটমেন্ট ইজ বিং প্রোভাইডেড ফ্রি অফ কস্ট এবং সিওপিডি, অ্যাসমা এগুলোরও খুব ভালো ভালো আমাদের গভর্নমেন্ট সেট আপ থেকে খুব ভালো পরিষেবা দেওয়া হয়ে থাকে। ভ্যাকসিনস পেডিয়াট্রিক মানে বাচ্চাদের যতটা ভালো কভারেজ আছে, অ্যাডাল্ট ভ্যাকসিনেশনগুলো এখনও গভর্নমেন্টের পলিসিতে আসেনি। কিছু লেডি ফিমেল উমেনদের সার্ভাইকাল ক্যান্সারের কিছু গভর্নমেন্ট প্রজেক্টে এসছে। উই আর এক্সপেক্টিং অ্যান্ড উই আর হোপফুল যে আমাদের এই চেস্ট রিলেটেড ভ্যাকসিনসের ব্যাপারেও গভর্নমেন্ট খুব শীঘ্রই হয়তো, এবং এটা এই ভ্যাকসিনেশন শুধু যে চেস্টের উদ্দেশ্যে আমি বললাম তাও নয়, এই নিউমোকক্কাল এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু আপনার কার্ডিয়াক ডিজিজ প্রেসিপিটেট করতে এবং তারও মর্টালিটির একটা উল্লেখযোগ্য কারণ। ফলে এই ভ্যাকসিনসটা চেস্ট এবং কার্ডিও, বোথ কার্ডিও, রেসপিরেটরি এবং আরও অন্যান্য ডায়াবেটিক পেশেন্টসদের কিন্তু অন্যান্য রোগ থেকে কিন্তু ইমিউনিটি বাড়িয়ে প্রোটেকশন দিতে হেল্প হয়। পুরো আজকের আলোচনা যেটা হলো সেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের যেটা বলা আর কি, সেটা হচ্ছে যে আমাদের এই পডকাস্টের মেইন থিম থাকে অ্যাওয়ারনেস করা, কাউকে ভয় পাওয়ানো বা কোনো তথ্যকে মিসগাইড করা নয়। তা যারা দেখছেন তাদের ক্ষেত্রে বলে রাখি যে অবশ্যই তথ্যগুলোকে অ্যাজ পার অ্যাওয়ারনেস হিসাবে নিন, তাতে আপনার যতটা উপকার হবে আশেপাশের পরিবেশটাও সেইভাবে উপকৃত হবে। সঙ্গে লাস্ট যে কথাটা বলা সেটা হচ্ছে অবশ্যই গাছ লাগান। স্যার যে তথ্যটা দিল ভীষণ ভয়ঙ্কর তথ্য দিয়েছেন, তো অবশ্যই গাছ লাগান। ওখানে আরেকটা তথ্য, জাস্ট আপনি গাছ লাগানো যেটা বললেন, তো দিল্লির একটা প্রসঙ্গ উঠেছিল, সেই প্রসঙ্গে বলতে চাই যে দিল্লির দূষণ তো বিশ্ববিখ্যাত। তো সার্টেনলি 2023 সালে একটি ডাটা র্যান্ডামলি করা হয়েছিল এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের তরফ থেকে, AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নিয়ে। তো র্যান্ডামলি ওটা আমার মনে হয় স্পেসিফিকলি আমি বলতে পারবো না, অক্টোবর মাসে হয়েছিল দুপুরবেলা নাগাদ, মানে মোটামুটি ধরুন অফিস আওয়ার্সের পরে একটা পলিউশনের মাত্রা তখন তীব্রই থাকবে। তো বেশ কিছু শহরকে পার্টিকুলার টাইম, ইউনিফর্ম টাইম সিলেক্ট করে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে মাত্রাটা এসছিল, তার দূষণের মাত্রাটা যে ডাটা বেরিয়েছিল, আমি ওই ডাটা দেখে ভয় পেয়েছিলাম। সেটা যদি আমি শেয়ার করতে চাই, কোনো ভয় দেখানোর উদ্দেশ্য নিয়ে নয়, জাস্ট জেনে রাখার জন্য, ওই সময় ওই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের মাত্রায় যারা ওই বায়ুমণ্ডলের মধ্যে থেকে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, যে ক্ষতিকারক দূষিত পদার্থ তাদের শরীরে প্রবেশ করেছে সেটা 15টি সিগারেট স্মোকিংয়ের সমান। ওই সময়টা শুধু 344 was the AQI that particular time. ক্যালকাটা জনবসতিবহুল এলাকায় it was around 90. কলকাতার মানুষও 4টি মতো সিগারেটের সমান। সো আরও কনসার্নড হতে হবে। আমাদের দিল্লি পার্টিকুলারলি আমার যারা কলিগস যারা পরিচিত আছেন, they are frightened. তাদের মেন কনসার্ন নন স্মোকার, ভেরি পিওর, নিষ্পাপ ইয়ং ক্যাটেগরি অফ পপুলেশন, যাদের বিশুদ্ধ বাতাস নিঃশ্বাস প্রশ্বাসের জন্য অ্যাভেলেবল নেই।
মানুষ নিচ্ছে, অ্যাওয়ারনেস নেই, কাশি হচ্ছে, ধীরে ধীরে শ্বাসকষ্ট বাড়ছে, বাচ্চার জ্বর নেই, কাশির সাথে কফ বেরোচ্ছে। সো দিস আর অ্যালার্মিং। যে জন্য একটা কনসেপ্ট যেটা অন্যান্য ডেভেলপড কান্ট্রিরা খুব ভালোভাবেই নিয়েছে, আমরাও ধীরে ধীরে এগোচ্ছি, এয়ার পিউরিফায়ার সিস্টেম। আপনি অবাক হবেন না, এখন যেরকম শহরাঞ্চলে আপনি চিমনি দেখতে পান, সেরকম আপনি আপনার পার্শ্ববর্তী এলাকায় এয়ার পিউরিফায়ারের চিমনি দেখবেন। গো টু সোশ্যাল মিডিয়া, সার্চ বিগেস্ট এয়ার পিউরিফায়ার ইন দ্য ওয়ার্ল্ড, ইউ উইল বি শক টু লার্ন। চায়নাতে যেটা আছে, সো ফ্যান্টাস্টিক। পপুলেশন ওখানে তো বলার কিছু নেই। সো এটাও পরবর্তীকালে পরিবেশে চলে আসবে। তো চেষ্টা চলছে বিভিন্ন রকম পলিসিস সমস্ত দিক থেকে, বাট আমাদের দিক থেকেও প্রচেষ্টাটা ফার্স্টে তো অ্যাওয়্যার হতে হবে, প্রথমে তো জানতে হবে প্রবলেমের ম্যাগনিচিউডটা, তারপরে অ্যাওয়ারনেস, তারপরে সদিচ্ছা, তারপরে সেটার এগেনস্টে টুয়ার্ডস তার এগেনস্টে আমাদের মুভ করা। ওরা থ্যাংক ইউ স্যার এত ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমার আশা করি যে আজকের পডকাস্ট যারা শেষ পর্যন্ত আছে তারা অনেকটা বেশি অ্যাটলিস্ট অ্যাওয়ারনেস হতে পারলে যে পরিবেশ এখন কীভাবে চলছে, আমাদের মানে লাংসের কীভাবে ক্ষতি হচ্ছে, হাঁপানি রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় বা মুক্তি পেতে গেলে কী করতে হবে। তো ওভারঅল থ্যাংক ইউ। এবং স্যারের সাথে নেক্সট একটা পডকাস্ট অবশ্যই হচ্ছে যেখানে আমরা ইনার ব্যাপারটা জানবো, ইভেন আরও আপনার ভয়ঙ্কর তথ্য সম্পর্কে জানবো। না এটা কখনোই ওইভাবে নয়, আমরা জাস্ট একটু শেয়ার করি টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। তো ভালো লাগলো আপনার সঙ্গে আলোচনা করে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাকে থ্যাংক ইউ।